প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন নিয়ে। ইএমএফ ইকুয়েশন কি, চলো আমরা সেটা আগে বুঝে নিই। এখানে লক্ষ্য করো, আমি একটা ট্রান্সফরমারের বেসিক ডায়াগ্রাম অঙ্কন করেছি। এটা তার প্রাইমারি সাইড, অর্থাৎ এখান থেকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে এবং এখান থেকে ভোল্টেজ গ্রহণ করা হবে, তাই এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তুমি যখন প্রাইমারিতে এসি সাপ্লাই দিবে, তখন এই প্রাইমারির মধ্যে যে কয়েল, সেই কয়েলের মধ্যে পরিবর্তনশীল চুম্বকীয় ফ্লাক্সের তৈরি হবে। এই পরিবর্তনশীল চুম্বকীয় ফ্লাক্স এখানে এই কোরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট হয়ে সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হবে, অর্থাৎ সেকেন্ডারির সাথে যুক্ত হবে। এই ফ্লাক্স যখন কোরের মধ্য দিয়ে গিয়ে সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হবে, অর্থাৎ সেকেন্ডারি কয়েলকে কাট করবে, তখন এখানে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে এখানে একটা ভোল্টেজ আবিষ্ট হবে। এই আবিষ্ট ভোল্টেজকে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হবে, সেই সমীকরণকে আমরা বলবো ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। তাহলে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশনটা কি, চলো আমরা একটু দেখে নেই। ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশনকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, তার ফর্মুলা হচ্ছে 4.445 ম্যাক্স এফ এন। তাহলে চলো এই জিনিসগুলো কি কি জেনে নিই আমরা। এখানে ই মানে হচ্ছে আবিষ্ট ভোল্টেজ, আবিষ্ট ভোল্টেজ ইংলিশে এটাকে বলে ইনডিউসড ভোল্টেজ। এখানে ফাই ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ ফ্লাক্স। এই এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমি যে এসি সাপ্লাই দিব সেই এসি সাপ্লাই এর ফ্রিকোয়েন্সিটা এফ। এখানে এন হচ্ছে এন টার্ন সংখ্যা, টার্ন সংখ্যা মানে প্যাচের সংখ্যা, প্যাচের সংখ্যা, অর্থাৎ কয়েলে কয়টা প্যাচ আছে সেটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ভোল্টেজ যখন প্রাইমারির দিকে থাকবে, তখন আমি বলবো তার প্রাইমারি ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা যখন সেকেন্ডারির দিকে আমি চিন্তা করব, তখন তাকে বলবো সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ। প্রাইমারির দিকে যদি থাকে তাহলে আমি কি লিখবো, প্রাইমারির দিকে থাকলে আমি এই সমীকরণটাকে একটু চেঞ্জ করে লিখবো। ইপি অর্থাৎ প্রাইমারি ইনডিউস ভোল্টেজ ইকুয়ালস টু 4.445 ম্যাক্স এফ এন পি। এটা হচ্ছে আমার প্রাইমারি দিকে ইনডিউস ভোল্টেজ, ইপি প্রাইমারি ইনডিউস ভোল্টেজ, আর এখানে হচ্ছে এনপি প্রাইমারি দিকে টার্ন সংখ্যা, অর্থাৎ প্রাইমারি দিকে প্যাচের সংখ্যা। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস অবশ্যই জানো, সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে কয়েকটা জিনিসের পরিবর্তন হয় না। এর মধ্যে প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি পাওয়ার কখনোই পরিবর্তন হবে না, প্রাইমারি ফ্রিকোয়েন্সি সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি কখনোই পরিবর্তন হবে না, প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্স সেকেন্ডারি মিউচুয়াল ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা যদি আমার প্রাইমারি ভোল্টেজ হয়, সেকেন্ডারি ভোল্টেজটা কি হবে, ইএস ইকুয়ালস টু 4.445 এক্স এর কোনো পরিবর্তন নাই, এফ এর কোনো পরিবর্তন নাই, কিন্তু টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যার পরিবর্তন আছে। প্যাচ সংখ্যা এটা কি এনএস। এটা হচ্ছে আমার প্রাইমারি দিকে ইনডিউস ভোল্টেজ, এটা হচ্ছে আমার সেকেন্ডারি দিকে ইনডিউস ভোল্টেজ। শিক্ষার্থীরা, এখন আমার কাজ হচ্ছে এই সমীকরণটাই প্রতিপাদন করা। এই সমীকরণটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখব। শিক্ষার্থীরা, আমরা জানি একটা ট্রান্সফরমারের মধ্যে যে ইকুয়েশনটা আমরা পাই, অর্থাৎ আবিষ্ট যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে তৈরি হয়। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিটা কি সেটা আমরা জানি। আমরা জানি ই এভারেজ ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডি টি ইন্টু 10 ইনভার্স 8, যদি এটা লাইনসে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির অনুসারে তার ফর্মুলাটা হচ্ছে এটা। এখন যদি আমি এটাকে লাইনসে না নিয়ে ওয়েবারে রাখি, তখন আমি এই অংশটুকু না ব্যবহার করলেও আমার চলবে। এই যে উৎপন্ন ভোল্টেজ, আমি এটাকে ভোল্ট লিখতে পারি কখন, যখন আমার এই মানটা আমি ওয়েবারে নিচ্ছি। আমি ধরে নিলাম আমি ওয়েবারে নিব। ওকে, এখন আসো এই ফর্মুলা থেকে এন হচ্ছে কি টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যা, ডি ফাই এখানে হচ্ছে ফ্লাক্স, সর্বোচ্চ ফ্লাক্সের মানটা কত, আর ডিটি
কতটুকু সময়ের মধ্যে আমি সর্বোচ্চ ফ্লাক্সটা পাবো। ই এভারেজ ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি ইন্টু 10⁻8 ভোল্ট। যখন আমার এই 5x এর মানটা লাইনসে দেওয়া থাকবে তখন ফর্মুলা কিন্তু এইটা। যদি এই 5x এর মানটা লাইনসে না দিয়ে ওয়েবারে দেওয়া থাকে তখন কিন্তু আমার এই 10⁻8 দেওয়ার দরকার নেই। আমি ধরে নিলাম এই যে 5x এর মানটা সেটা আমরা ওয়েবারে ক্যালকুলেশন করব, তাহলে আমি ওই অংশটুকু না দিয়ে এত ভোল্ট লিখতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি বা ফর্মুলা এইটা। এখন আমরা এখানে একটু লক্ষ্য করে একটা সাইন ওয়েভ অঙ্কন করেছি। এই সাইন ওয়েভের এখানে হচ্ছে পজিটিভ হাফ, এটা নেগেটিভ হাফ। আমি ধরলাম এই সাইকেলটা, এই পূর্ণ কম্পনটা সম্পন্ন হতে সময় লেগেছিল টি সেকেন্ড। তাহলে এখান থেকে টোটালটুকু সময় কত? এইটুকু সময় হচ্ছে টি সেকেন্ড। এখন যদি তার অর্ধেক করি, অর্ধেক এইটুকু, তখন সময় কত লাগবে? পুরাটা সময় যদি টি লাগে তার অর্ধেকটুকুর জন্য সময় লাগবে টি/2, অর্থাৎ অর্ধেক সময়। আমার দরকার সর্বোচ্চ পর্যায়ে যে ভোল্টেজ বা সর্বোচ্চ যে ফ্লাক্স সেই মানটা দরকার। তাহলে এইখানে লক্ষ্য করো তো এইটুকুর মধ্যে সর্বোচ্চ ফ্লাক্স কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দু পর্যন্ত সর্বোচ্চ ফ্লাক্স। তাহলে এই সর্বোচ্চ ফ্লাক্স যখন আমার উৎপন্ন হবে তখন তার সময় লাগবে টি/4। শিক্ষার্থীরা এখানে আমি দিয়েছি ভোল্টেজ, বলছি ফ্লাক্স। তবে একটা কথা মনে রেখো যে ফ্লাক্স ভোল্টেজের সমানুপাতিক। তার মানে কি? ফ্লাক্স যত বেশি উৎপন্ন হবে আমার ভোল্টেজ তত বেশি উৎপন্ন হবে। আমার এখানে ভোল্টেজ যখন সর্বোচ্চ ম্যাক্সিমাম, তাহলে আমি ধরে নেব এই পর্যায়ে একটা কন্ডাক্টর কর্তৃক যে পরিমাণ চুম্বকীয় ফ্লাক্স কর্তন করে তার পরিমাণও সর্বোচ্চ। তার মানে এই সময়ে এখানে চুম্বকীয় ফ্লাক্সের পরিমাণ বেশি বিদায় এখানে উৎপন্ন ভোল্টেজের পরিমাণও কি? বেশি। এখন আমি এই সূত্রের মধ্যে আসি। সূত্রের মধ্যে বলা হচ্ছে ডি ফাই। ডি ফাই মানে কি? ডি ফাই মানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। তাহলে ফ্লাক্সের সর্বোচ্চ পরিবর্তন সেটা হবে ফাই ম্যাক্স, অর্থাৎ এই বিন্দুতে ফাই ম্যাক্স হবে। এটাই হচ্ছে ফ্লাক্সের সর্বোচ্চ পরিবর্তন। এবং আরেকটা এখানে টপিকস দেওয়া আছে সেটা হচ্ছে ডিটি। ডিটি সময় হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হতে যে সময়ের প্রয়োজন সেই সময়টুকুকে বলবো আমরা ডিটি। এখানে লক্ষ্য করো ডিটি বলতে এইটা তো ফ্লাক্সের সর্বোচ্চ পরিবর্তন। এই ফ্লাক্সের সর্বোচ্চ পরিবর্তন হইতে কতটুকু সময় লাগবে? টি/4। তার মানে আমি ডিটি সমান বলতে পারি টি/4 সেকেন্ড। আর এই ফ্লাক্সের মান কি বলবো? ফ্লাক্সের ক্ষেত্রে বলতে পারি এটাকে হচ্ছে ওয়েবার। এই ডি5 এর মান হচ্ছে 5x ওয়েবারে এবং ডিটি হচ্ছে সময় টি/4 সেকেন্ড। এখন এই মানগুলো আমি এই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে সূত্র সেই সূত্রের মধ্যে বসাবো। তার আগে আসো এখানে যে মাইনাস, সেই মাইনাসটা কেন? এই মাইনাসটা লেনজের সূত্র অনুসারে এখানে দেওয়া হয়েছে। এই মাইনাস বলতে বোঝাচ্ছে যে কারণে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সে তার কারণটাকে কি করবে? বাধা দেবে। এটা মাইনাস বলতে মানের কোনো পরিবর্তন নাই, তাই আমি এখান থেকে মাইনাসটাকে আমি সরিয়ে দিব। এরপরের লাইন কি হবে? মানগুলো বসাচ্ছি আমি। এন ডি5 এর মান কত? 5x, তাহলে ডি5 এর পরিবর্তে দিলাম 5x। আর ডিটি এর মান তার মান হচ্ছে টি/4। এরপর যা হবে এটা উল্টে যাবে, অর্থাৎ হচ্ছে 4টা উপরে চলে যাবে। n ইনটু 4 5x বাই টি ক্যালকুলেশন করে যা দাঁড়াবে 4 5x n, এখানে আছে 1/t। শিক্ষার্থীরা আমরা জানি এই টাইম ফ্রিকোয়েন্সির সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? f ইকুয়ালস টু 1/t। তাহলে 1/t এর পরিবর্তে আমি কি লিখতে পারি? f লিখতে পারি। তাহলে এরপর লাইনটা দাঁড়াচ্ছে 4 5x n এবং তার মানে হচ্ছে f। তাহলে আমি এই যে মানটা পেলাম এভারেজ ভ্যালু, সে তার মান হচ্ছে 4 5x n f। এখন আমরা আরেকটা সম্পর্ক দেখব। শিক্ষার্থীরা আমরা বাসা বাড়িতে যেই ভোল্টেজটা পাই সেটা ভোল্টেজের কি মান? সেটা কি ভোল্টেজের এভারেজ ভ্যালু নাকি ভোল্টেজের ইফেক্টিভ ভ্যালু বা কার্যকরী ভ্যালু? তোমরা কি জানো? সেটা হচ্ছে ভোল্টেজের কার্যকরী মান। তাহলে ভোল্টেজের কার্যকরী মানটা কত সেটা আমাকে বের করতে হবে। আমি কিন্তু ট্রান্সফরমার যে ইকুয়েশন সেই ইকুয়েশনে এখন পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে গড় মান। তাহলে এই গড় মানকে আমার কার্যকরী মানে
কনভার্ট করতে হবে। তার আগে দেখো আমরা একটা কথা বলি, ফর্ম ফ্যাক্টর। তাহলে ফর্ম ফ্যাক্টর হচ্ছে দুইটা রাশির অনুপাত। কি কি রাশি? উপরে হচ্ছে কার্যকরী মান আর নিচে হচ্ছে গড় মান। তাহলে এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের অনুপাত। এখন এই ফর্ম ফ্যাক্টরের মান আমরা জানি 1.11। এই ফর্ম ফ্যাক্টরের মান কত? 1.11। আর এখানে কার্যকরী মান, আমরা যেহেতু ভোল্টেজ নিয়ে চিন্তা করতেছি তাহলে আমি ভোল্টেজের কার্যকরী মান লিখবো, অর্থাৎ ই ইফেক্টিভ বাই ই, যেহেতু গড় মান বলছে এভারেজ। এখান থেকে আমাদের ইফেক্টিভ মান, তাহলে ইফেক্টিভ মান বের করতে চাইলে কি করতে হবে? ই ইফেক্টিভ ইকুয়ালস টু 1.11 গুণ ই এভারেজ। এখন আমরা যে এভারেজের আগে মানটা বের করলাম সেই মানটা এখানে বসিয়ে দেব। ই বড় হাতের আমি দিব ই ইফেক্টিভ ইকুয়ালস টু 1.11, এভারেজ ভ্যালু ছিল 4, 5 ম্যাক্স এফ এন। টোটাল যদি আমি ক্যালকুলেশন করে মান আসবে 4.44 5 ম্যাক্স এফ এন। এখন এইটা হচ্ছে টোটাল আমার মান। আমি যদি এই মানটাকে প্রাইমারি দিকে চিন্তা করি তাহলে এটাকে প্রাইমারি ভোল্টেজ বলবো, এবং এটা যদি সেকেন্ডারি দিকে চিন্তা করি তাহলে সেকেন্ডারি ভোল্টেজ বলবো। তাহলে এইটা কিন্তু নরমাল মান, নরমাল ইফেক্টিভ ভ্যালু। এখন আমি যদি চিন্তা করি যে প্রাইমারি দিকে ইফেক্টিভ ভ্যালু কত হবে, তাহলে লিখবো ইপি। ইপি ইকুয়ালস টু 4.44 5 ম্যাক্স এফ এম পি, অর্থাৎ হচ্ছে প্রাইমারি দিকে টার্ন সংখ্যা। এবং এটা যদি আমি চিন্তা করি সেকেন্ডারি ভোল্টেজ কত হবে, ইনডিউস ভোল্টেজ, তখন আমি এটাকে লিখবো হচ্ছে ইএস। তার মানটা কত হবে? 4.44 5 ম্যাক্স এফ এন এস। তাহলে এটা হচ্ছে প্রাইমারি দিকে ইনডিউস ইএমএফ এবং এটা হচ্ছে সেকেন্ডারি দিকে ইনডিউস ইএমএফ এর ইকুয়েশন। তাহলে এইটাই হচ্ছে আমার একটা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশনের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।